ওয়েলকাম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ কৈলাস। আমি কৈলাস। তো আগের ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করছিলেন এবং সেই কমেন্টগুলোর একটি একটি করে উত্তর আমি তোমাদের আজকে প্রোভাইড করছি। তো তার আগে আমি তোমাদের আজকে মোট 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করছি। সেই 5টি পয়েন্টের মধ্যে তোমরা জিজ্ঞেস করেছিলে যে NIOS DLED তারা কি এই অনগোয়িং রিক্রুটমেন্টের প্যানেলে আসতে পারবে? তো আমি তোমাদের আগেই বলে দিচ্ছি যে NIOS DLED হচ্ছে 18 মাসের কোর্স। এরা 2022 স্টেটে পার্টিসিপেট করেছিল, পরীক্ষায় পাসও করেছিল এবং পরবর্তীতে তারা ইন্টারভিউতে অংশগ্রহণও করেছে। 2023 স্টেটে সেখানেও কিন্তু NIOS DLED যারা আছে তারাও কিন্তু পার্টিসিপেট করেছিল, একই রকমভাবে তারাও কিন্তু ইন্টারভিউতে পার্টিসিপেট করেছে 2025 রিক্রুটমেন্টে। তো তোমরা সকলে জানো যে 2022 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল, যেখানে ভ্যাকেন্সি ছিল মোট 11,765টা। তো সেখান থেকে প্রথমে তাদের প্যানেল প্রকাশ হয় 2024 সালে ফেব্রুয়ারি মাসে। 9,533 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল প্যানেলের মধ্যে। তো পর্ষদ কিন্তু সেখানে কোনো রকম NIOS DLEDকে কিন্তু যুক্ত করেনি। সাথে সাথে কোনো বিএড প্রার্থী, এছাড়াও কোনো এনআস তো বললাম, ইন সার্ভিস তাদেরকে কিন্তু ছাড়াই, অর্থাৎ NIOS বিএড ইন সার্ভিস এদেরকে ছাড়াই কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করেছিল 2022 সালের রিক্রুটমেন্টে। তো সেখানে এনআসদের জন্য অনেক ক্রাইটেরিয়া দিয়েছিল পর্ষদ। সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করতে পারতো তাহলে তারা কিন্তু নিয়োগের মধ্যে আসতে পারতো। তার মধ্যে বিশেষ গুরুত্ব যে একটা পয়েন্ট ছিল, সেখানে তারা বলেছিল যে NIOS DLEDদের টেট পাসটা হতে হবে, মনোযোগ সহকারে শুনো, NIOS DLEDদের টেট পাসটা হতে হবে 11/8/2017 পূর্বে। মানে 11/8/2017 পর কোনো রকম NIOS থেকে DLED করা টেট পাস প্রার্থী কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। বুঝতে পারলে? 11/8/2017 পূর্বে যদি কেউ টেট পাস করে থাকে তাহলে তারাই কিন্তু একমাত্র অংশগ্রহণে আসতে পারবে। তো তাদের মধ্যে কেমন হতে পারে? 2014 টেট কিন্তু পার্টিসিপেট করতে পারে সেই পয়েন্ট অনুসারে, কিন্তু সেখানে 2017 টেটও পারছে না, কারণ 2017 টেটটা তোমরা সকলে জানো সেটা হয়েছিল 2021 সালে 31শে জানুয়ারি। আর ওটা কী বললাম আমি? 11/8/2017 আগে তাদেরকে টেট কোয়ালিফাইড হতে হবে। তাহলে 22 স্টেটের তো কোনো নামেই নেই, 23 স্টেটেরও কোনো নামেই নেই। তো 22 এবং 23 স্টেট পাস যদি NIOS প্রার্থী থাকো তাহলে তাদের আগের রিক্রুটমেন্টে তাদের যেরকম ক্রাইটেরিয়া দিয়েছিল সেইগুলো যদি তোমরা ফুলফিল করতে পারো তাহলে অবশ্যই তোমরা প্রসেসের মধ্যে আসতে পারবে। আর যদি না পারো তাহলে কিন্তু তোমরা প্রসেসের মধ্যে আসতে পারবে না। NIOS DLED চালু করেছিল তখনই যখন 2014 সালে টেট পরীক্ষা হয়। সেখানে কিন্তু তোমরা সকলে জানো যে নন ট্রেনিং অর্থাৎ নন PTTI প্রার্থীরা কিন্তু পরীক্ষায় বসছিল। সেখানে কিন্তু কোনো রকম DLED বাধ্যতামূলক ছিল না। সেই কারণে অনেক HS ক্যান্ডিডেট এবং অনেক গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটও কিন্তু পরীক্ষায় বসে কোয়ালিফাই করে এবং চাকরিটাও পায়। পরবর্তীতে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য একটা বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে NIOS DLED। তো অনেকেই সেই DLEDটা করে এবং তাদের চাকরিটা বজায় থাকে। ইন সার্ভিস টিচারদের জন্য হয়তো এটা কোনো রকম অসুবিধা হবে না, কিন্তু ফ্রেশভাবে যদি তারা পরবর্তীতে রিক্রুটমেন্টে আসতে যারা চাইছে তাদের ক্ষেত্রে বলে দিলাম যে 11/8/2017 পূর্বে যদি টেট পাস করে থাকো তাহলেই ভ্যালিড, কিন্তু 11/8/2017 পর
টেট পাস করলে কিন্তু কোনো রকম তোমরা ভ্যালিড হবে না। সেখানে 2017 টেট থেকে কোনো এনআরএস প্রার্থী ভ্যালিড হবে না। 2022 এবং 2023 টেট পাস করে যদি কোনো এনআরএস থাকে ক্যান্ডিডেট, তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে আসতে পারবে না। এক্ষেত্রে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আগের রিক্রুটমেন্টে এটাই হয়েছে। দেখো বিএডদেরকেও যেভাবে আটকানো হয়েছে, বিএডরাও ইন্টারভিউ দিয়েছিল কিন্তু তাদেরকেও আটকানো হয়েছে। ইন সার্ভিসরা ইন্টারভিউ দিয়েছিল, তাদেরকেও আটকানো হয়েছে। এরপর তোমরা আবার বলছিলে যে দাদা 82 থেকে 89দের ম্যাটারটা একটু খুলে বলুন। তো 82 থেকে 89দের ম্যাটারটা খুলে বলতে গেলে তোমরা দেখেছো যে সদ্য এসএলএসটি, যেটা সেকেন্ড এসএলএসটি, যেখানে 11 এবং 12-এর যে প্রসেস শুরু করেছে, সম্ভবত 9ই জুলাই তাদের হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। তো সেখানে কিন্তু আমাদের বর্তমান সরকার এই যে ওবিসির যে ম্যাটারটা, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তারা কিন্তু উইথড্র করে নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর তথা বিকাশ ভবনে কোনো রকম আদেশ বা নির্দেশিকা আসেনি, যে কারণে শিক্ষা দপ্তর বা বিকাশ ভবন সেই 17% রিজার্ভেশন নিয়েই তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করছে। 17% মানে বুঝতে পারছো, ওবিসি এ এবং ওবিসি বিদেরকে নিয়ে টোটাল 17%কে নিয়েই কিন্তু তারা এই ভেরিফিকেশনটা করছে। তো যেহেতু 8ই জুলাই সরকার হয়তো এটা উইথড্র করে নেবে এবং তার পরবর্তীতে হয়তো কিছু একটা আসতে পারে, সেই জন্য তোমরা দেখবে যে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু 8ই জুলাই ছিল প্রথমত, পরবর্তীতে সেটা একদিন এক্সটেন্ড করে 9ই জুলাই করা হয়েছে। তাহলে কি শিক্ষা দপ্তর কিছু বলতে চাইছে, কিছু কি নির্দেশ দিতে চাইছে, তার জন্যে কি একদিন এক্সটেন্ড করেছে, সেটা সময়ে দেখা যাবে। তো যেটুকু খবর যে 9ই জুলাই যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের জন্য, সেখানে কিন্তু 17%কে নিয়েই কাজ চালাতে চাইছে শিক্ষা দপ্তর তথা বিকাশ ভবন। তো দেখা যাক পরবর্তীতে কি হয়। তো এক্ষেত্রে যদি এইভাবে হয়, অনগোয়িং যেহেতু প্রসেস যদি এইভাবে হয়, তাহলে 2025 সালের রিক্রুটমেন্টে যারা 82 থেকে 89 পেয়েছো, যে সমস্ত ওবিসি প্রার্থীরা, তাদের ক্ষেত্রে কিন্তু আশঙ্কার মেঘ কাটতে পারে, অর্থাৎ তাদের কিন্তু ভয়টা কাটতে পারে। এরপর সময় বলবে সেটা কি হয়। আমি তোমাদের কাছে এই নতুন আপডেটটা দিলাম কারণ আমি এটা পেয়েছি বলেই দিয়েছি। তোমরা অ্যানালিসিস করে দেখতে পারো যে এটা কিন্তু 11-12-এর জন্য কিন্তু এটা করেছে, যে তারা 17%কে নিয়েই কিন্তু কাজ চালাবে। এরপর পরবর্তীতে কী হয় সেটা কিন্তু দেখার বিষয়। তবে হ্যাঁ, যারা কিন্তু অ্যাকচুয়াল এসটি এসসি বা ওবিসি নয়, অর্থাৎ তালিকার মধ্যেই নেই, তাদের কিন্তু বাদ যাওয়ার প্রবণতাটা প্রায় 100%ই ধরতে পারো। কেন বলছি, কারণ আমি তোমাদের একটা তথ্য দিচ্ছি যে 2017 টেটে খাতুন বলে একটা সাবকাস্ট, 2017 টেট কোয়ালিফাইড খাতুন, সে অ্যাকচুয়ালি ওবিসি এ, কিন্তু তার টেট সার্টিফিকেটে দেখা গেছে সে হচ্ছে একজন শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি। বুঝতে পারছো কী বলছে, সে হচ্ছে একজন শিডিউল ট্রাইব, একজন খাতুন, তার সাবকাস্ট হচ্ছে খাতুন, সে হচ্ছে ওবিসি এ, কিন্তু দেখা গেছে যে একজন শিডিউল ট্রাইব। তো এটা আমি দেখেছি অনেকেই পোস্টের মধ্যে পেয়েছিলাম, তো তাই তোমাদের বললাম 2017 টেট পাস, হয়তো সে চাকরিটা পেয়ে গেছে। তো তোমরাই বলো যে খাতুনটা ওবিসি এ হওয়া সত্ত্বেও তাকে এসটির যে সুযোগ সুবিধা কোথা থেকে পেল। তো এই ধরনের গিলা কিন্তু যারা ইনভ্যালিড এসটি এসসি, যারা অ্যাকচুয়ালি লিস্টের মধ্যে নেই, তারা কিন্তু 100% প্যানেল থেকে কি তারা কিন্তু তোমার ইন্টারভিউ থেকেও হয়তো বাদ যেতে পারে। যদি তারা ইন্টারভিউ দিয়েও থাকে তাহলেও কিন্তু তারা পুরোপুরিভাবে কিন্তু প্যানেল থেকে বাদ চলে যাবে। কারণ তোমরা জেনেছো যে 2022 সালের রিক্রুটমেন্টে বিএডরা ইন্টারভিউ দিয়েছিল, এনআরএসরাও ইন্টারভিউ দিয়েছিল, ইন সার্ভিসরাও ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু ফলশ্রুতি কী হলো, তাদেরকে কিন্তু প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে এখানেও যদি কোনো ইন সার্ভিস প্রার্থী, কোনো বিএড বা কোনো এনআরএস, এমনকি কোনো ফেক সার্টিফিকেট অর্থাৎ এসটি এসসি ওবিসি জালি সার্টিফিকেট দিয়ে যদি তারা ইন্টারভিউ দিয়েছে, ভয়ের কিছু নেই, তারা কিন্তু প্যানেল থেকে অটোমেটিকলি
পর্ষদ তাদেরকে বাদ দিয়ে দেবে। ইংলিশ মিডিয়াম সহ 8টি জেলার ইন্টারভিউ কিন্তু পুরোপুরিভাবে স্বচ্ছতার সাথে হয়েছে এবং প্রক্রিয়া যেহেতু অনগোয়িং, তাই নতুন করে আর কোনো রকম ইন্টারভিউ শুরু হচ্ছে না। যেখান থেকে স্টপ হয়েছিল তারপর থেকেই কিন্তু শুরু হবে। তো পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলার ক্যান্ডিডেটদের আমি বলছি যে আপনারা পড়াশোনার মধ্যে থাকুন। কখন নোটিশ চলে আসে কেউ কিন্তু বলতে পারবে না। কারণ দেখো, এসএসসিতেও কিন্তু এখনও স্থায়ী কোনো চেয়ারম্যান কিন্তু নিযুক্ত হয়নি, তা সত্ত্বেও প্রসেস চালু হয়ে গেল। তেমনি আমাদেরও স্থায়ী কোনো চেয়ারম্যান না গঠন হলেও আমাদেরও কিন্তু প্রসেস জুলাইয়ের ফার্স্ট কিংবা সেকেন্ড উইকের মধ্যে কিছু একটা সংকেত আসতেই পারে। তো তাই তোমাদেরকে বলছি যে আমাদের কিন্তু তোমাদের কি, আমি নিজেও একজন টেট পাস প্রার্থী। 2022 সাল এবং 2023 সাল দুটো টেটেই আমি কোয়ালিফাই করেছি। তো আমিও প্রসেসের মধ্যে আছি 2025 রিক্রুটমেন্টে। তো আমি একজন পুরুলিয়া জেলার ক্যান্ডিডেট। তো আমি তোমাদেরকে বলছি যে আমাদের কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া এবং কি যদি সরকার চায় চেঞ্জও করতে পারে। তো আগের যেরকম সিস্টেম ছিল যে পুরুলিয়া এবং বাঁকুড়া পরপর যেরকম হয়ে আসছিল, যদি সেভাবেই হয়ে থাকে তাহলে কিন্তু সবাইকে তো পড়াশোনা করতে হবে। তবে এইটুকু ঠিক, যেহেতু 8টি জেলা সহ ইংলিশ মিডিয়ামের যে ইন্টারভিউ হয়েছে সেটা কিন্তু 100% স্বচ্ছতার সাথে হয়েছে। তোমরা সকলে জানো যে 3 জায়গায় ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে। তো 3 জায়গায় ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পর, স্বচ্ছতার সাথে ইন্টারভিউ নেওয়ার পর সেটা ভিডিওগ্রাফিও করা হয়েছে এবং সেখানে দুর্নীতির কোনো মেঘ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ স্বচ্ছতার সাথেই পুরোপুরি হয়েছে। তো যদি কোনো রকম অবৈধ কিছু যুক্ত হয়ে থাকে সেগুলা কিন্তু প্যানেলে আসতে পারবে না। তোমরা এটা মনে রাখো, প্যানেলে কিন্তু কখনোই আসতে পারবে না, এটা 100%। আর তাহলে তোমাদের এনআস ম্যাটারটা নিয়ে ক্লিয়ার করে দিলাম এবং 82 থেকে 89 যে ম্যাটারটা সেটা নিয়েও তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। আর একটা ক্লিয়ার করা তোমাদের বলেছিলে যে দাদা 5% কি ইন্টারভিউ থাকবে? হ্যাঁ, অবশ্যই 5% ইন্টারভিউ থাকবে। 5% নয়, 5 নম্বর, একটু ভুল বললাম। ইন্টারভিউতে 5 নম্বর থাকবে, এটা ঠিক, কিন্তু আমাদেরটা যেমন ছিল তেমনি গতিতে চলবে। অর্থাৎ 2016 সালের যে গ্যাজেট, যেখানে মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, ট্রেনিংয়ে 15, টেটে 5, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে 1-2 করে 5টা সেখানে ক্রাইটেরিয়া আছে। 5টি সেখানে তোমরা সকলে জানো যে 5টি স্টেপ আছে, সেইগুলাতে যদি সার্টিফিকেট দেখাতে পারো তাহলে সেখানে নাম্বার সেরকম পাবে। এরপর ইন্টারভিউ প্লাস ডেমনস্ট্রেশন আছে 5, 5, 10 নম্বর, টোটাল 50 নাম্বার। এটি নিয়েই কিন্তু 2025 সালের রিক্রুটমেন্ট হবে এবং প্যানেলও প্রকাশিত হবে। এইভাবেই টেটের স্কোর বাড়বে না। পরবর্তীতে যখন নতুনভাবে সরকার নতুন একটা এক্সাম শুরু করবে, নতুন একটা টেটের কন্ডাক্ট করবে, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে সেখানে কিন্তু টেটের ওয়েটেজ অনেকটাই বাড়বে এবং টেটের ওয়েটেজ বাড়ার সাথে সাথে ইন্টারভিউ ভাইবা প্লাস ডেমনস্ট্রেশন বা যেটাকে আমরা অ্যাপটিটিউড টেস্ট বলি, সেটা কিন্তু কত হবে বলো? 5 নাম্বার হবে। 10-এর থেকে সেটা 5 হবে। আর হয়তো এইখানে যে 5টা হচ্ছে সেটা টেটের সাথে যুক্ত হবে, অর্থাৎ টেটে 5 ছিল, তাহলে টেটের স্কোরটা হবে তোমার 10। তাহলে টেটের স্কোরটা তোমার হয়তো 10 হবে এবং ইন্টারভিউটা হয়ে যাবে 5। পসিবিলিটি এইটা হওয়ার আছে এবং এটা হওয়ার আছে যে টেটের স্কোরটা আরও বেশি করে দিল, অর্থাৎ 50% করে দিল, সেখানে হয়তো হতে পারে। কিন্তু অনগোয়িং যে প্রসেস, সেখানে কিন্তু কোনো রকম কিছু কাটছাট হবে না, যেরকম চলছে সেভাবেই হবে। যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, কারণ তোমরা সকলে জানো যে আমাদের 2016 সালের যে গ্যাজেট অনুসারে পরীক্ষা হয়েছে, সেই গ্যাজেট অনুসারে আমাদের ইন্টারভিউর ফর্ম ফিল আপ হয়েছে। এরপর হঠাৎ করে কখনো কোনো কিছু কিন্তু চেঞ্জ করা যায় না। আর 100 পয়েন্ট রোস্টারের ব্যাপারটা কি হয় সেটা 8 তারিখে জানা যাবে, 8ই জুলাই, যেখানে সরকার কে তোমার সুপ্রিম কোর্ট থেকে এই ম্যাটারটাকে উইথড্র করে নেবে। 8ই জুলাই সেটার শুনানি হয়তো আছে। তো সরকার তো চাইবে না যে সেটাকে রাখতে, সেটা উইথড্র করে নেবে এবং তারপর সরকার কীরকম চায় যাতে
কীরকম প্রসেসের মধ্যে রাখতে পারে। তো আমি যেটুকু তোমাদের আশ্বস্ত করতে এটাই চাইছি যে হয়তো আমাদের এই রিক্রুটমেন্টটা 17% ওবিসি নিয়েই হবে, কিন্তু যারা অ্যাকচুয়াল ফ্যাক এসটি এসসি এবং যদি ওবিসিও থেকে থাকে, অ্যাকচুয়াল যারা সাবকাস্ট মানে যে লিস্টের যে সাবকাস্ট, অর্থাৎ যেখানে এসসিদের 60টির উপরে 60 কি 65টা সাবকাস্ট আছে, তার বাইরে যদি থাকে তাহলে কিন্তু তারা বাদ যাবে। এসটিতেও 40টা মতো সাবকাস্ট আছে, তার বাইরে যদি থাকে তাহলে সেই সমস্ত এসটিগুলা বাদ যাবে। এবং ওবিসিতে ওবিসি এ এবং বি 17% মিলিয়ে টোটাল ওবিসি বিতে আছে 91টা এবং ওবিসি এতে আছে 49, অর্থাৎ টোটাল 140টা যে সাবকাস্ট রয়েছে সেটা নিয়ে হয়তো প্রসেস এগোতে পারে। তো দেখা যাক, 8ই জুলাই আমাদের নজর থাকবে। তো সেখান থেকে আবার কি আপডেট পাওয়া যায় তো আমি তখন তোমাদের আবার ভিডিও করে জানাবো। তাহলে আমি তোমাদের 89 মিটার এবং 82 থেকে 89 মিটারটা এবং সাথে সাথে যে আমাদের প্রসেসটা কীরকমভাবে চলতে পারে সেই সম্পর্কে একটা তোমাদের ধারণা দিলাম। তো এটাই কিন্তু হতে চলেছে, তোমরা দেখতে পাবে পরবর্তীতে আবার যখন নোটিফিকেশান হবে তখন কিন্তু সব কিছু দেখতে পাবে। আরেকটি বিষয় আমি তোমাদের বলে দিচ্ছি যে বর্তমানে যারা যারা ওবিসি সার্টিফিকেটের সুবিধা পেয়েছো, যে 66টি সাবকাস্ট বর্তমানে যে ভ্যালিড ওবিসি রয়েছে, তাদেরকে আমি একটা নির্দেশ দিচ্ছি যে তোমাদের ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু পুনরায় আবার রিভ্যালিডেশন করতে হবে। কারণ এখানে আর এবি বলে তো কোনো জিনিস নেই, বর্তমানে এবি বলে তো কোনো জিনিস নেই। দেখো আগের রিক্রুটমেন্টে পুরানো অবস্থায় যেমন ছিল এবি ছিল সেভাবে চলতে থাকবে, কিন্তু নতুনভাবে যারা নতুন ফ্রেশার টেট পাস প্রার্থী ক্যান্ডিডেট রয়েছে, যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা যারা এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছো, যারা প্যানেলে আসতে পারবে না, সবাই তো আর চাকরি পাবে না, তো যারা আসতে পারবে না বা আমাদের সবাইকেই কিন্তু সেই রিভ্যালিডেশন কিন্তু পুনরায় করে নিতে হবে। এখানে আর কোনো ক্যাটাগরি থাকছে না, শুধুমাত্র ওবিসি থাকছে। তো তার জন্য তোমরা দেখবে আমাদের বিডিও অফিস থেকে 5 পাতার একটা ফর্ম দেওয়া হচ্ছে, ফর্ম্যাট দেওয়া হচ্ছে। পাশাপাশি তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে, অ্যাপ্লিকেশন একটা ফর্ম অনলাইন থেকে বের করতে হবে। সেখানে বিডিওর ইনকাম, তোমার বাবা মায়ের ইনকাম সার্টিফিকেট, সাথে তোমার একটা ফটো স্ক্যান করলে সেগুলো সাবমিট হয়ে গেলে তোমরা কিন্তু সেটা দুটো জিনিস স্ক্যান করছে, তোমার নিজের ফটো যে আবেদনকারী এবং সাথে তোমার পিতামাতার ইনকাম সার্টিফিকেট, এই দুটো স্ক্যান করলেই কিন্তু তোমরা হাতে পেয়ে যাচ্ছ সেই অ্যাপ্লিকেশনের ফর্মটা। এবার সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে বিভিন্ন এসডি অফিস বা তোমার বিডিও অফিসে তাদের যেরকম ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো দিয়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তোমাদেরকে সেগুলোকে সাবমিট করতে হবে। তাহলে আমাদের যে ওবিসি এ এবং ওবিসি বি যে ভাগটা আছে সেটা কিন্তু পরবর্তীতে যখন তোমরা নতুন একটা সার্টিফিকেট হাতে পাবে সেখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি আর থাকবে না, সেখানে শুধু কী হবে, ওটা তো ওবিসি হয়ে যাবে, শুধু ওবিসি থাকবে। তো এই বিষয়টা তোমাদের বলে দিলাম। এবারে তোমরা কমেন্ট করেছিলে যে দাদা ইডাব্লিউএস ব্যাপারটা নিয়ে বলুন। দেখো ইডাব্লিউএস হচ্ছে যদি পূর্বের মতো হয়, অর্থাৎ ওবিসি 17% নিয়ে হয়, তাহলে ইডাব্লিউএসের কাট অফ কিন্তু কম যাবে। আর যদি ওবিসি 7% নিয়ে হয় তাহলে ইডাব্লিউএস কাট অফটা কিন্তু অনেকটাই বেশি যাবে। কারণ যারা যারা তোমার ওবিসির সুবিধা থেকে বঞ্চিত হবে তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে ফেলবে, কারণ তখন তারা জেনারেল হয়ে যাবে। আর জেনারেল হয়ে গেলে তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটের বেনিফিটটা পাওয়ার একটা সুবিধা অর্জন করবে। তো সেক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএস প্রার্থীর সংখ্যাটা অনেকটাই বেড়ে যাবে। তো যদি তারা ওবিসি থাকে তাহলে কিন্তু তারা ইডাব্লিউএস বানাতে পারবে না, কারণ দুটো ডবল বেনিফিট কিন্তু তারা কখনোই পাবে না। এবারে হয়তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আগের প্রসেসেই চলতে পারে, যেটা আমরা 11-12 ব্যাপারে দেখলাম, যেটা আমি ভিডিওর আগেও বলেছি। এবং পরবর্তীতে কি হয়, পরবর্তীতে তো তোমার চেঞ্জ হবেই, কারণ নতুন করে যখন সব কিছু হবে, যে আমাদের নতুন 50,000 ভ্যাকেন্সি দিয়েছে, সেখানে প্রাইমারি ভ্যাকেন্সি আছে 14,000 কাছাকাছি,
আপার প্রাইমারির ভ্যাকেন্সি আছে 16,000-এর কাছাকাছি। এই প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলে 30,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু আমাদের রয়েছে, এটা নিউদের বলছি আমি। এবং বাকি যে 20,000 সেখানে রয়েছে SLST 9, 10, 11, 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডি, যেটুকু আপডেট আমি পেয়েছি। তো এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার করলাম যে EWS-এর কাট অফ আমি তোমাদের দেখবে আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিয়েছিলাম, তাও আর বলে দিচ্ছি। যদি 17% ওবিসি থাকে তাহলে EWS কাট অফ মিনিমাম 28.5 থেকে 30.5-এর মধ্যে ঘোরাফেরা করবে, এর বেশি কখনোই হবে না, বেরম কম হবে। 28.5 থেকে 30.5-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করবে EWS এর কাট অফ, যদি ওবিসি রিজার্ভেশনটা 17% বজায় থাকে। কিন্তু ওবিসি রিজার্ভেশন যদি 7% হয়ে যায়, যেখানে ওবিসি এ যে 77টা জাতি রয়েছে, ওবিসি এ এবং বি এর মধ্যেও রয়েছে কিছু কিছু, তো এই 77টা জাতি যদি কে এলিমিনেট করে দিয়ে ওবিসি ওই 66টি জাতিকে নিয়ে যদি গভর্নমেন্ট এগিয়ে যেতে চায়, তাহলে কিন্তু তখন EWS এর কাট অফটা হয়তো 30.5 থেকে 31.5 বা 32 পর্যন্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, 31.5। এবং তোমরা লক্ষ্য রাখবে যে যদি সেটা হয় সেক্ষেত্রে কিন্তু 82 থেকে 89 যারা পেয়েছে তাদের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। কিন্তু কি হয় সেটা সময় বলবে, সেটা সময় দেখা যাবে। তো যেটুকু আপডেট, নতুন আপডেট, সেটা হচ্ছে 11-12-এর ম্যাটারটা দেখে যেটা বললাম যে অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে সেগুলো পুরনো নিয়মেই হবে। শিক্ষা দপ্তর বা বিকাশ ভবন থেকে কোনো কিন্তু নির্দেশিকা এখনও পর্যন্ত জারি হয়নি যে ওবিসি 7%কে নিয়ে তারা কাজ করবে, না ওবিসি 17%কে নিয়ে তারা কাজ করবে। আগে যেরকম ছিল অর্থাৎ 17%, সেই 17%কে বজায় রেখেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজের দিকে এগোচ্ছে। তাই আমরা এই পক্ষ থেকে বলতে পারি যে 2022 সালে যারা টেট পাস করেছো তাদেরও প্রসেস ওই পুরনোদের মতোই হবে, অর্থাৎ 82 থেকে 89 মধ্যে যারা আছো তাদেরকে কিন্তু হয়তো এবারের জন্য তারা কিন্তু বেঁচে যাবে, অর্থাৎ এইবারের জন্য তারা কিন্তু সেফ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে আর তারা কখনোই এই তোমার কোনো রিক্রুটমেন্টে আসতে পারবে না। পরবর্তীতে কেন বলছি, কারণ তোমরা তো 2022 সালে পাস করেছো, ধরো 2022 সালে একজন পাস করেছে যে ওবিসি প্রার্থী, সে পেয়েছে 85, 90-এর নিচে, সে এই রিক্রুটমেন্টে 85 টেট স্কোর দিয়ে সে প্রসেসে আসতে পারবে, সে চাকরিও পাবে। কিন্তু পরে যখন আবার নতুন করে রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু সেই 85 সেইতে তার যে টেট পাস সার্টিফিকেট সেটা কিন্তু 100% ইনভ্যালিড হয়ে যাবে, 100% ইনভ্যালিড। তাকে আবার নতুন করে টেট দিতে হবে এবং তাকে 90+ স্কোর অবশ্যই করতে হবে। এবারের জন্য হয়তো একটা তারা বেনিফিট পাতেই পারে, কারণ যেহেতু আমাদের প্রসেস অনেকটাই এগিয়ে গেছে, প্রায় 1/3 ইন্টারভিউ কিন্তু হয়ে গেছে। তাই কখনোই সরকার চাইবে না যে এর মধ্যে কোনো জটিলতা আনতে, কারণ তোমরা সকলে জানো যে জটিলতা টেটের কিন্তু লেগেই থাকে। তাই কোনো রকম জটিলতা এলে কিন্তু আমাদের নিয়োগটা আটকে যাওয়ার একটা আশঙ্কা থাকতেই পারে। তো সেক্ষেত্রে আমার বিশ্বাস যে সরকার 82 থেকে 89 এদেরকে নিয়েই কিন্তু চলবে, অর্থাৎ ওবিসি রিজার্ভেশন 17%কে নিয়েই তারা এই রিক্রুটমেন্টটা শেষ করবে। ডিসেম্বরের মধ্যে হয়তো এটা শেষ হয়ে যাবে। তো তোমাদের সমস্ত কমেন্টের উত্তর মনে হয় আমি দিয়ে তোমাদের সমস্ত কমেন্টের উত্তর হয়তো আমি দিতে পেরেছি। নেটওয়ার্কের একটু প্রবলেম করছে। তোমাদের আরও কিছু যদি প্রশ্ন থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। পাশাপাশি তোমরা আমার ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দাও, যাতে সবার প্রথমে আমার ভিডিওটি তোমাদের কাছে চলে আসে। ততক্ষণের জন্য ধন্যবাদ।